হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ করতে যাচ্ছি। আমরা একটা নতুন জায়গার ইচ্ছে আছে একটু কোন্নগরের দিকে যাওয়ার। তো আমরা দুজন এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব এখন। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, বল, একটু ঠান্ডা ঠান্ডা আছে। এতদিন এত গরম ছিল, ভোটের পর একটু বৃষ্টি বৃষ্টি দিয়েছে। তো এই জন্য চলো বেরিয়ে তোমাদের সাথে চেষ্টা করব কোন্নগরের কিছু হিস্ট্রিক্যাল প্লেস, যেগুলোর কিছু পুরনো হিস্ট্রি আছে, কিছু ঐতিহ্য আছে, তোমাদের সাথে যতটা পারি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই চলে গেছিলাম কোন্নগর পানিহাটি ফেরি সার্ভিসে। যেহেতু আমরা বাইকে করে গেছিলাম, তো দুজনের 8 টাকা করে, মানে 16 টাকার টিকিট প্লাস বাইকের জন্য এক্সট্রা 12 টাকা চার্জ দিয়ে চলে গেছিলাম প্রথমেই লঞ্চে। ওখানে উঠে শুনলাম যে পার্কিংয়ের জন্যে বাইকের আরও 8 টাকা লাগে, মানে টোটাল যারা বাইক নিয়ে যাবে তাদের কিন্তু 20 টাকা মতন লাগবে। আমি টিকিটের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ফেরিতে করে যেতে যেতে সোদপুরের দিকে তাকালে অনেক ঐতিহ্যময়ী মন্দির কিন্তু তোমাদের চোখে পড়বে। বারো মন্দির ঘাট, ত্রাণবাবুর ঘাট, পানিহাটি ইস্কন মন্দির এবং আরও অনেক মন্দির তোমরা উল্টো দিক থেকে কিন্তু দেখতে পাবে। আমরা বাইকে করে এসেছিলাম বলে তোমাদের ডাইরেক্ট রুটটা শেয়ার করে দিচ্ছি। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে ট্রেনে করে প্রথমে সোদপুর স্টেশনে এসে সোদপুর স্টেশন থেকে ফেরিঘাটে এসে ওখান থেকে তোমরা কিন্তু লঞ্চ পেয়ে যাবে কোন্নগর যাওয়ার জন্য। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ বাঁ দিকে, এটা কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে, কারণ যেই ব্রিজটা দিয়ে এখন যাতায়াত হয় সেটা অনেক পুরনো হয়ে গেছে। ফেরিঘাট থেকে বেরিয়ে সোজা যদি বাঁ হাতে আসতে থাকো তাহলেই 7 মিনিট হাঁটা রাস্তা আর 2 মিনিট বাইকের পথে পেয়ে যাবে এই বাঁ হাতের গলিটি। এইটাই কিন্তু তোমাদের পৌঁছে দেবে আমাদের প্রথম গন্তব্য শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। সামনেই দেখতে পাবে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে নিতে হবে। তো আমরা এখন চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। আর এইখানে কিন্তু বাইক পার্কিংয়ের জায়গা আছে। 20 টাকা করে বাইক পার্কিংয়ে নিচ্ছে, 40 টাকা করে গাড়ির পার্কিংয়ে, সাইকেলের 10 টাকা, আর পার হেড প্রবেশ মূল্য 10 টাকা, এরকম টিকিট দিয়ে দিয়েছে 4টে আমাদের। তো এখন ঢুকবো। এটা কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবার জন্য ওপেন থাকে, আর প্রত্যেক দিনই ওপেন থাকে। তো চলো ভেতরে গিয়ে শেয়ার করছি। এই বাগানবাড়িটি তৈরি করেন শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা। উনি এই বাগানবাড়িটি নির্মাণ করেন 1870 সালে। পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি পান শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হলেও ওনার শৈশবের বেশিরভাগ সময় কিন্তু কাটে এই সুন্দর বাগানবাড়িটিতে। সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা একটা অনেক বড় অ্যাকোয়ারিয়াম মতন করা আছে এই বাগানবাড়িটি, যেখানে প্রচুর বড় বড় ছোট ছোট মাছ রয়েছে। এইটা কিন্তু বাগানবাড়ির ব্যাক সাইড। এখানে শান্তিনিকেতনের মতোই পরিবেশ এবং কারুকৃতি করা রয়েছে চারিদিকে। শোনা যায় এই বাগানবাড়িটি কোনো একজন প্রমোটার তৈরি করার চেষ্টা করেছিল, ফ্ল্যাট বা অন্য কোনো প্রজেক্ট, কিন্তু পরবর্তীকালে পশ্চিমবঙ্গ পর্যটন কেন্দ্র এবং কোন্নগর পৌরসভার অন্তর্গত হয় দীর্ঘ আইনি লড়াইয়ের পর। এই বাগানবাড়িতে প্রবেশের পর বেশ কয়েকটি সুন্দর বড় বড় কুড়িবর্গার ঘর দেখতে পাবে, যেই ঘরের মধ্যেই কিন্তু প্রচুর পেইন্টিংস, যেগুলো অবনীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবকালে এঁকেছিলেন, সেগুলো কিন্তু এখানে এসে তোমরা দেখতে পাবে। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। একদম সামনেই কিন্তু বয়ে চলেছে আমাদের হুগলি নদী, গঙ্গা। এখানে রয়েছে প্রকাণ্ড বড় একটা বট গাছ, যেখানে বিষধর সাপ রয়েছে, আম, লিচু, কাঠগোলাপ, খুব সুন্দর ফুল ফল দিয়ে এই বাগানটা ভর্তি। এই বাগানবাড়ি রোজ খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম লাঞ্চটা সেরে নিতে। তো দুপুরে বিরিয়ানি খেয়ে আমরা চলে গেছিলাম আর বাকি যে অন্যান্য গন্তব্যস্থলগুলো আছে কোন্নগরে, সেগুলোর দর্শন করতে। ডান হাত দিয়ে যেতে যেতে প্রথমেই চোখে পড়বে শম্ভুচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘাট বা কোন্নগর সাধুর ঘাট,
যেখানে শ্রী শ্রী শ্মশানকালীর পুজোর জন্য মন্দির মতন করা আছে এবং জোড়া শিব মন্দির আছে যা প্রায় 150 বছরেরও পুরনো। আরও ডান দিক দিয়ে এগিয়ে যেতে থাকলে এখানে চোখে পড়বে কোন্নগর দ্বাদশ শিব মন্দির, কিন্তু এটি বিকেল 5টায় খোলে, তাই এখন আমরা বন্ধ পাওয়ায় সোজা চলে গেছিলাম কোন্নগর বিশালাক্ষী মায়ের ঘাটে। তো এখন এসে একটু বিশালাক্ষী ঘাটে আমি আর ও বসে একটু ঘাটাঘাটি করছি ম্যাপ, যে এরপর আর কোথায় যাওয়া যায়, কারণ সব জায়গায় 3টে-5টার পর ওপেনিং। 3টে-5টে যদিও আর 10 মিনিট বাকি। এখানে একটা কাছাকাছি রাজরাজেশ্বরী মন্দির দেখতে পেলাম, যেটা 12 মন্দির ঘাটের খুব কাছাকাছি। তো যাই ওখানে দেখি, 3টে থেকে খোলে ওটা একটু দেখবো মন্দিরটা। তারপরে ওখান থেকে ইচ্ছা আছে দ্বাদশ মন্দিরটা দেখে দেন মাতৃ মন্দির যাওয়ার। কোন্নগরের এই ঘাটের নাম বিশালাক্ষী ঘাট কারণ এখানে খুব সুন্দর বিশালাক্ষী মায়ের একটি মূর্তি রয়েছে, যেটি প্রত্যহ সন্ধ্যাবেলা এবং সকালবেলা বিধি মেনে পুজো করা হয়। মন্দিরটি এখন বন্ধ আছে। তারপরে আমরা চলে গেলাম রাজরাজেশ্বরী মন্দির। বাইরেই কিন্তু এরকম একটি বোর্ড দেওয়া আছে যেখানে মন্দিরের সময়সূচি উল্লেখ করা আছে। প্রত্যেক দিন ভোর 5টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে সন্ধে 9টা পর্যন্ত কিন্তু এই মন্দিরটি খোলা থাকে। মন্দিরে প্রবেশ করলেই এই যে চূড়োর দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে পুরো দক্ষিণ ভারতীয় যেরকম স্ট্রাকচার হয় সেই রকমভাবেই কিন্তু মন্দিরটি তৈরি। দ্বিতল বিশিষ্ট এই মন্দিরটি দশমহাবিদ্যার তৃতীয় দেবী মা ললিতার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে নাট মন্দির এবং গর্ভগৃহ দেখতে পাবে। আশেপাশে যে আরও সুন্দর সুন্দর মূর্তিগুলো রয়েছে সেগুলোর দর্শন করে তোমরা বেরিয়ে সোজা চলে আসতে পারো রিষড়ায় অবস্থিত প্রেম মন্দির আশ্রমে। 1944 খ্রিস্টাব্দে শ্রী তারানন্দ মহারাজজি একটি কুটির এই অঞ্চলে নির্মাণ করেন। পরবর্তীকালে সিদ্ধেশ্বরী মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করে এখানে শুরু করেন সাধনা। প্রবেশ করলে বাঁ হাতে দেখতে পাবে গুরুর মন্দির এবং ডান হাতে আছে একটি ছোট্ট সুন্দর শিবলিঙ্গ, যেটির প্রত্যহ আরাধনা এখানে করা হয়। প্রেম মন্দির থেকে সোজা মেন রোডের দিকে আসতেই কিন্তু ডান হাতে পড়বে এই প্রেম মন্দিরের মঠের সাধুদের থাকার জন্য এই দ্বিতল গৃহটি, এবং ডান হাতে চোখে পড়বে এই সুবিশাল যজ্ঞ মণ্ডপটি। প্রেম মন্দিরের যে কোনো অনুষ্ঠান এবং পুজোর যজ্ঞই কিন্তু এইখানে অনুষ্ঠিত হয়। এই সম্পূর্ণ যজ্ঞ মণ্ডপটিতে এত সুন্দর কারুকার্য খচিত দেবদেবীর মূর্তি রয়েছে এবং এই যজ্ঞ মণ্ডপটি 16টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। বাইরের দিকে 12টি অসম্ভব সুন্দর কারুকার্য বিশিষ্ট স্তম্ভ এবং ভেতর দিকে 4টি স্তম্ভ দ্বারা এই বিশাল যজ্ঞমণ্ডপটি কিন্তু নির্মিত। ওপর দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতি এবং গণেশের ছবি দেওয়া। যজ্ঞমণ্ডপের মধ্যিখানে রয়েছে হোমকুণ্ড এবং পুরো মেঝেটাই কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি। ওপর দিকে ভালো করে লক্ষ্য করলে চোখে পড়বে দেবাদিদেব মহাদেবের অনেক রকমের রূপের প্রতিচ্ছবি, যেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে।
মন্দির থেকে বেরিয়ে দ্বাদশ শিব মন্দিরের দিকে আসতে বাঁ হাতে কিন্তু পড়ে গেছিল আমাদের বিশাল মেগামার্ট। তো ওখানে চলে গেছিলাম কারণ একটু শপিং করব ভাবছিলাম। তো নিজের জন্য এই শার্ট ট্রাউজার কিনে নিয়েছিলাম, আর ওপরে জেন্টস সেকশনে শ্রেয়ানের জন্য গেছিলাম, আর ওর জন্যও কিন্তু কিনে নিয়েছিলাম একটা সুন্দর ট্রাউজার। তারপরে আমরা প্রবেশ করলাম কোন্নগর দ্বাদশ মন্দির ঘাটে। এই ঘাটের পাড়ে যে গঙ্গা রয়েছে সেখান থেকে যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু উল্টো দিকেই পড়ে সোদপুরের বারোমন্দির ঘাট। প্রত্যহ সকালবেলা 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত এই মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এই ঘাটে প্রচুর জনমানবের ভিড় হয় এবং প্রত্যহ অনেকেই পুজো দিতে আসে এই মন্দিরগুলোতে। শিবরাত্রিতে এবং নীলষষ্ঠীতে অনেক ভক্তের জনসমাগম হয়। এই 12 মন্দিরের আসল উদ্দেশ্য হল শিব ঠাকুরের 12টি জ্যোতির্লিঙ্গর রূপ এখানে প্রতিস্থাপন করা। 1820 খ্রিস্টাব্দে শোভাবাজারে জমিদার শ্রী হরিশচন্দ্র দত্ত মহাশয় স্বপ্নাদেশ পান 12টি শিবলিঙ্গ প্রস্তুতির জন্য, কিন্তু অনেক খুঁজেও জমি না পাওয়ায় একজন চাষির কাছ থেকে এই গঙ্গার পশ্চিম পাড়ে তিনি জমি পেয়ে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের সবকটা দরজায় কিন্তু গঙ্গার অভিমুখে এবং বেরোনোর সময় দেখা যায় জগন্নাথ বলরাম সুভদ্রার এই মন্দিরটি। কোন্নগরের আমাদের শেষ এবং প্রধান গন্তব্য এই শ্রী শ্রী মাতৃমন্দির। সদ্য নির্মিত এই মন্দিরটিতে এলেই দর্শন হয়ে যাবে সমস্ত ভগবানের। মূল মন্দিরের দুদিকে রয়েছে সুবিশাল দুটি তোরণ করা গেট। বাঁ দিকের গেটে রয়েছে দুটি হাতি এবং লক্ষ্মী সেবায়িত নারায়ণের মূর্তি। মাঝখানে দেখতে পাবেন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মহাভারতের রথের দৃশ্য, এবং ডান দিকে সতীর দেহত্যাগের পর শিবের কাঁধে নিয়ে প্রকাণ্ড তাণ্ডব নৃত্য। সামনের দিকের গেটে রয়েছে ময়ূর এবং সিংহ দিয়ে করা কারুকার্য। বাঁ দিকের গেট দিয়ে প্রবেশ করলে এই যতীন্দ্র ভবন দিয়ে এলেই দেখা যাবে একটি সমাধি মন্দির। মন্দিরটি নির্মাণ করেছেন ডক্টর ভবতোষ বিশ্বাস, এবং তিনি তার স্ত্রীর উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করেছেন। শ্রীমতী মিলি বিশ্বাস 12ই এপ্রিল 2021 সালে গত হওয়ার পর ওনার অসম্পূর্ণ ইচ্ছেটি পূরণ করতেই এই মন্দিরটি ডক্টর নিজের বাসভবনে নির্মাণ করেন। খুব সুন্দর কারুকার্য মণ্ডিত এই সমাধি মন্দিরটি থেকে বেরিয়ে এসে মূল মন্দিরে প্রবেশ করলেই প্রথমেই বাঁ হাতের গর্ভগৃহে দেখতে পাওয়া যায় শ্রীমতী মিলি বিশ্বাসের একটি খুব সুন্দর নির্মিত মূর্তি। সামনেই রয়েছেন রানী রাসমণি দেবী ও শ্রী শ্রী রামকৃষ্ণের একটি মূর্তি। একদম মধ্যিখানের গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরে মণ্ডিত দেবী দুর্গার বিগ্রহ। উপরের কারুকার্য এবং এই ঝাড়বাতিগুলি খুব সুন্দর শিল্পকলার প্রদর্শন। ডান দিকে লক্ষ্য করলে শ্রীমা শারদার একটি মূর্তি দেখতে পাওয়া যায়। ডান দিকের গর্ভগৃহে রয়েছেন শিব ঠাকুর বিরাজমান তার 12টি জ্যোতির্লিঙ্গের রূপ নিয়ে, এবং ওপরের দুদিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ব্রহ্মা ও বিষ্ণুর দুটি মূর্তি। নাট মন্দিরের দুদিকে এই রকমভাবে তৈরি করা রয়েছে ছোট্ট ছোট্ট মূর্তি, যা 51টি সতীপীঠের রেপ্লিকা। আর উপরে খুব সুন্দরভাবে আলো দেওয়া রয়েছে যাতে প্রত্যেকটি মূর্তি খুব সুন্দরভাবে চোখে পড়ে। এই জন্যে এইটা বলা হয় যে এই মন্দিরে যদি কেউ আসেন তাহলেই তার 51 সতীপীঠের একই সাথে কিন্তু দর্শন হয়ে যায়। ওপর দিকেই রয়েছে ডক্টর ভবতোষ বিশ্বাসের একটি ছবি ও তার পাওয়া কিছু অ্যাওয়ার্ড।
মূল মন্দিরের প্রবেশপথেই রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। দোতলায় ওঠার জন্য এই সিঁড়িটি রয়েছে। এখান দিয়ে উঠে গর্ভগৃহে প্রবেশ করলে প্রথমেই বাঁ হাতে চোখে পড়বে মা শীতলা, তার পিছনেই মা জগদ্ধাত্রী বা জগদম্বা, তার পিছনে সন্তোষী মাতা বা শেরাওয়ালি, তার সামনে ডান হাতে মা শীতলা এবং মা মনসার বিগ্রহ, এবং পিছন দিকেই লক্ষ্য করা যাবে খুব সুন্দর কালারফুল শিল্পকলার প্রদর্শন। এত নৈপুণ্যর সাথে প্রত্যেকটি কারুকার্য করা। সামনে একদম মধ্যিখানে লক্ষ্য করলে নিচে দেখা যাবে পঞ্চতত্ত্বের দেবতা। ওপর দিকে ডান হাতে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা, ডান হাতে রাম লক্ষ্মণ সীতা হনুমান এবং শ্বেতপাথর নির্মিত রাধাকৃষ্ণের মূর্তি। তার ঠিক বাদিকেই রয়েছে দশ মহাবিদ্যার 10টি দেবীর মূর্তি। প্রথম দেবী মা কালীর মূর্তি রয়েছে একদম সামনেই। তারপর যথাক্রমে মা তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, মা ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। উপর দিকে রয়েছে খুব সুন্দর হাতি এবং জয়া ও বিজয়ার মূর্তি। নাট মন্দিরের খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বই দিয়ে, এবং এখানে কিন্তু বসার সুব্যবস্থা রয়েছে, বসে সন্ধ্যা আরতি দেখতে পারো। মন্দির থেকে বেরিয়েই আমরা আবার ফেরিঘাটে এসে টিকিট কেটে পার হয়ে চলে এলাম পানিহাটি। 15 মিনিট পর পর ঘাট থেকে ফেরির ব্যবস্থা রয়েছে। তো সারাদিনের জার্নির পর বাড়ি ফিরে এলাম, আর এখন বাজে ওই 7:30 মতন। তো আজকের ভিডিওতে আমি কোন্নগরে যেইটুকু জায়গা পেরেছি, যেগুলোর ঐতিহাসিক গুরুত্ব আছে আর তোমরা সবাই জানো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। রিসরারও একটা দুটো স্পট শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য যথেষ্ট ইনফরমেটিভও লেগেছে আর ভালোও লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ এরকম আরও অনেক নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আনতে চলেছি। এক্সপ্লোর করব আমাদের কাছাকাছি এরিয়ার মধ্যে যত এরকম মন্দির বা দর্শনীয় স্থান রয়েছে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া, যাতে তোমরাও ঘুরে দেখতে পারো। তো চলো আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।